আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি আরটিভির দুপুরের সংবাদে। আপনাদের সঙ্গে রয়েছে আমি নীরা ফেরদৌস। রাজধানীর পল্লবীতে ৭ বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার ঘটনায় ১ সপ্তাহের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে ডিএমপি কমিশনারকে নির্দেশ দিয়েছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। তিনি বলেন, দ্রুততম সময়ের মধ্যে এই হত্যাকাণ্ডে বিচার কাজ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে হবে। সচিবালয়ে সাংবাদিকদের কথা বলেন তিনি। আইনমন্ত্রী জানান, আসিয়া হত্যা মামলার আসামির ফাঁসি এখনও কার্যকর হয়নি জানিয়ে আইনমন্ত্রী বলেন, বিচার কার্যকর করা সুপ্রিম কোর্টের হাতে, বিচার প্রক্রিয়ায় হস্তক্ষেপ করতে পারে না আইন মন্ত্রণালয়। বিচার ব্যবস্থার মামলার জট নিরসনে পদক্ষেপ নিচ্ছে বলেও জানান আসাদুজ্জামান। আমাদের কাছে আসিয়ার মামলাটা একটা এক্সাম্পল আছে। ওটা রামিছাট্টা তার বাবার যে কষ্টের কথা, সেটা আমাদের সবারই কষ্টের কথা। আমাদের পক্ষ থেকে এই বিচার প্রক্রিয়াটাকে সামনের দিকে দ্রুত সম্পন্ন করার জন্য যা কিছু করা সম্ভব আমরা সবটুকুই করব। পুলিশ কমিশনারকে টেলিফোন করে বলেছি এই মামলার তদন্ত প্রতিবেদন যতটা দ্রুত সম্ভব ১ সপ্তাহের মধ্যে করার ব্যবস্থা করেন। আমরা এটাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি। এদিকে রাজধানীতে ধর্ষণের পর হত্যার শিকার শিশু রামিসাকে মুন্সিগঞ্জের সিরাজদিখানে দাফন করা হয়েছে। বুধবার রাতে পারিবারিক কবরস্থানে জানাজা শেষে তার দাফন সম্পন্ন হয়। এদিকে এই হত্যাকাণ্ডের প্রতিবাদ ও জড়িতদের দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবিতে এলাকায় তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। বিচারের দাবিতে বিকালে সিরাজদিখানে বিক্ষোভ মিছিল এবং জাতীয় পরিবেশ ও মানবাধিকার সংস্থা বাসস্ট্যান্ড মোড়ে মানববন্ধন কর্মসূচির ডাক দিয়েছে। শিশু রামিসা হত্যাকাণ্ডে দ্রুত বিচার নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল। বলেন, এই বিচারের মাধ্যমে জনমনে আস্থা ফিরে আসবে। দুপুরে নিজ কার্যালয়ে ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব বলেন তিনি। অ্যাটর্নি জেনারেল বলেন, শিশু রামিসার হত্যাকাণ্ড নিয়ে প্রাথমিকভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, আইজিপি সবার সাথে আলোচনা হয়েছে। এমন নির্মম ঘটনার বিচার যত দ্রুত করা যাবে, বিচার বিভাগের প্রতি মানুষের আস্থা তৈরি হবে। যত দ্রুত সম্ভব এটার তদন্ত প্রতিবেদন পুলিশকে জমা দিতে বলা হয়েছে। এমন মর্মান্তিক ঘটনা দ্রুত বিচারের মাধ্যমে ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধ করা যাবে। এদিকে মাগুরা আলোচিত শিশু আসিয়া ডেথ রেফারেন্স মামলা শুনানি দ্রুত শুনানি করতে প্রধান বিচারপতির বেঞ্চ গঠন করে দেবেন বলে আশাবাদী অ্যাটর্নি জেনারেল। যেহেতু সরকারের সন্তুষ্টির বিষয়, জামায়াত সমাজে নানা ধরনের অপকর্ম করে তা সরকারের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী ফার্মেসি অ্যাসোসিয়েশন আয়োজিত আলোচনা সভায় তিনি এ অভিযোগ করেন। জামায়াত মিথ্যা ছাড়া ভালো কিছু চিন্তা করতে পারে না মন্তব্য করে তিনি আরও অভিযোগ করেন, সংগঠনটি বিশ্ববিদ্যালয়ের পরিবেশ অস্থির করার চেষ্টা করছে। অপরাধীদের রাজনৈতিক পরিচয় না দেখে তাদের বিচারের দাবি জানান তিনি। হাম নিয়ে আওয়ামী লীগ ও অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা এখন বিএনপির ঘাড়ে এসে পড়েছে বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা। এরা এমনই একটি অংশ রাজনীতিতে, মিথ্যা ছাড়া এদের আর কিছু নাই। সেটি হচ্ছে জামাতে ইসলামী, যারা জামাত এবং ইসলামকে নিয়ে এক ধরনের ব্যবসা করে। বাংলাদেশে এখন যে অপকর্মগুলো আমরা বিভিন্ন ক্ষেত্রে দেখছি, তা যদি ক্যাটাগরিলে আমি আলোচনা করি তাহলে তারা হয়তো কষ্ট পাবেন, কিন্তু বাস্তবতা হচ্ছে যত অকর্ম হচ্ছে সেই অকর্ম তারা করছে, কিন্তু প্রসঙ্গটি সরকারের উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। নারায়ণগঞ্জের আড়াইহাজারে ভেকু দিয়ে অবৈধ মাটি কাটাকে কেন্দ্র করে দ্বন্দ্বের জেরে উসমান গনি নামে এক স্থানীয় বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। তিনি ব্রাহ্মণদী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন। বুধবার দিবাগত রাত ১টায় উপজেলার পাঁচগাঁও চরপাড়ায় বিল সংলগ্ন কাউন্দার চর এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, এলাকায় ভেকু দিয়ে মাটি কাটাকে কেন্দ্র করে দীর্ঘদিনের বিরোধের জেরে প্রতিপক্ষের লোকজন উসমান গনির উপর হামলা চালায়। এ সময় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে গুরুতর আহত করা হয়। পরে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়ার পর অবস্থার অবনতি হলে ঢাকায় নেওয়ার পথেই তার মৃত্যু হয়। অন্যদিকে বগুড়ার গাবতলীতে মধ্যরাতে নিজ ঘরে ঢুকে রীতা রানী মজুমদার নামে এক গৃহবধূকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার রাতে উপজেলার মমিনহাটা দক্ষিণপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম বৃদ্ধির প্রস্তাবের পরদিন ভোক্তা পর্যায়ে 29% পর্যন্ত বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। দেশের 6টি বিতরণ কোম্পানি রাজধানীর কেআইবি মিলনায়তনে বিইআরসি আয়োজিত গণশুনানিতে এই প্রস্তাবের যৌক্তিকতা তুলে ধরে সংস্থাগুলো। ডিপিডিসি পক্ষ থেকে 6.96%, ডেসকো 9.67%, পল্লী বিদ্যুতায়ন বোর্ড 5.93%, নেসকো 4.12% ও ওজো পাডিকো 10.12% দাম বাড়ানোর প্রস্তাব করা হয়। তবে এই প্রস্তাবনার বিরোধিতা করে বয়কট করার আহ্বান জানান ভোক্তা অধিকার বিশিষ্ট শিক্ষক, রাজনীতিবিদ সহ বিশিষ্ট নাগরিকরা। মুনাফাখোর সরকার যেন না হয়, সেটাই তো জনগণ হিসেবে আমাদের দায়িত্ব। প্রতি বছরে প্রতিটা বিলের সাথে আমাদেরকে ডিমান্ড চার্জ দিতে হচ্ছে। এই ডিমান্ড চার্জ থেকে আমরা রেহাই চাই, কারণ যেহেতু অবকাঠামো আমরা নির্মাণ করেছি সেখানে। দর্শক, রাজধানী কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তন থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী বিপুল দেব রায়। বিপুল, বিদ্যুতের দাম বাড়ানোর উপর দ্বিতীয় দিনের গণশুনানিতে আজ কারা কথা বলছেন, এছাড়া তারা কি কি মতামত তুলে ধরেছেন জানাবেন আমাকে। সকাল থেকে শুরু হওয়া আজকের এই গণশুনানিতে বিভিন্ন বিশিষ্ট ব্যক্তি জন হতে শুরু করে, বিশেষ করে বিভিন্ন বিশ্ববিদ্যালয় অধ্যাপক এবং বিশিষ্ট নাগরিক হতে শুরু করে বিভিন্ন রাজনীতিবিদরা ইতিমধ্যে কথা বলেছেন। তবে আপনাকে যেটি জানিয়ে চাই, সকাল থেকে এই গণশুনানি শুরু হবার প্রায় 3 থেকে 4 ঘন্টা পর্যন্ত এখানে আলোচনা চলে এবং এই আলোচনার মধ্যে আমরা দেখতে পেয়েছি যে আসলে সরকারের যে 6টি বিতরণ বিভাগ রয়েছে তারা কিন্তু এই বিতরণ বিভাগগুলোর কাছ থেকে যে দাম বৃদ্ধির যে বিষয়টি তারা কিন্তু জানিয়েছে এবং এই দাম বৃদ্ধির যে প্রস্তাবনাগুলো এনেছেন সেই প্রস্তাবনাগুলোর উপর নানা যৌক্তিক তারা তুলে ধরেছেন। এবং আমরা যতটুকু জেনেছি এখানে 6টি বিভাগের বিতরণ বিভাগের মধ্যে তারা বিশেষ করে ওজো পাটিকা জানায় যে 2020 থেকে 2024 সাল পর্যন্ত পাইকারিতে খুচরার তুলনায় প্রতি ইউনিটে 85 পয়সা পর্যন্ত দাম বাড়া তারা বেড়েছে এমনটা জানিয়েছেন। এই ঘাটতির মোকাবেলা প্রায় 10.12% পর্যন্ত দাম বাড়ানোর আবেদন জানায় সংস্থাটি। এভাবে আমরা ডেসকোর পক্ষ থেকে প্রায় 2661 কোটি টাকার বেশি ঘাটতি গুনছে এমনটা তারা জানিয়েছেন। সে সাথে তারা বলছেন যে অর্থ বছরে 900 কোটি টাকার ঘাটতির আশঙ্কা থাকতে পারে। এভাবে অন্যান্য যে বিতরণ সংস্থাগুলো রয়েছে তারাও কিন্তু তাদের যে যৌক্তিকতাগুলো তুলে ধরেছেন এবং এখানের তাদের যে প্রস্তাবনাটা করা হয়েছে সেই প্রস্তাবনার উপর আমরা দেখতে পেয়েছি বিশেষ করে রাজনীতিবিদ যারা রয়েছেন, বিশেষ করে ভোক্তারা যারা রয়েছেন তারাও কিন্তু তাদের এই যৌক্তিকতার কিন্তু বিরোধিতা করেছেন। তারা বলছেন যে আসলে সিস্টেম লস, বিদ্যুতের অব্যবস্থাপনা এবং যে অসঙ্গতি ব্যর্থতাগুলো রয়েছে সেই ব্যর্থতাগুলো তারা জনগণের উপর তারা দায় চাপানো হচ্ছে বলে তারা আমাদেরকে এমনটা জানিয়েছেন। সে সাথে এখানকার যারা ভোক্তা পর্যায়ে যারা রয়েছেন আমরা দেখেছি সকাল থেকে তারা এই প্রস্তাবনার উপরে নানা যুক্তি তারা দাঁড় করাচ্ছেন এবং তারা বলছেন যে একটা অব্যবস্থাপনার মধ্যে দিয়ে যে সিস্টেমটা গড়ে উঠেছে সেটাকে মানুষের উপর দায় চাপানো যাচ্ছে। এই ক্ষেত্রে তারা আরও যৌক্তিক কারণ দেখিয়েছেন। তারা বলছেন যে এই বিদ্যুতের দাম যদি বৃদ্ধি পায় তাহলে সেই সাথে বিভিন্ন জিনিসপত্রের দ্রব্যমূল্যের বৃদ্ধি পাবে এবং সেই দ্রব্যমূল্যের পাশাপাশি শিল্পায়নের যে উন্নয়নের দিকে যে ধাবিত হওয়ার যে বিষয় সেটাও ব্যাঘাত করবে এমনটা জানিয়েছেন। সে সাথে তারা বলছেন যে আসলে বিশেষ করে বেসরকারি যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেই বেসরকারি প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠান হতে শুরু করে যে আলাদা আলাদা যে দামের যে বিষয়টি তারা তুলে দিয়েছেন সেগুলো অযৌক্তিক বলে দাবি করছেন। এবং এখানকার যারা পিডিবি যে চেয়ারম্যান রয়েছেন রেজাউল করিম রয়েছেন তিনি তাদের যে যুক্তিগুলো খণ্ডন করছেন। তবে তাদের পক্ষ থেকে বলা হচ্ছে যে বিদ্যুতের যে ঘাটতি রয়েছে সেই ঘাটতি মেটাতে সরকারের পক্ষ থেকে যে প্রস্তাবনাটি আনা হয়েছে এবং সেই প্রস্তাবনাটা আসলে তারা যৌক্তিক বলে দাবি করছেন। তবে এখানে যারা বিশিষ্টজন রয়েছেন তারা বলছেন এই ধরনের দাম বৃদ্ধির যে প্রক্রিয়াটি তারা একেবারে বয়কট করছেন। তারা বলছেন যে এই ধরনের প্রস্তাবনা থাকতে হলে সাধারণ মানুষ এর জীবনযাত্রা আরো নাবিশ্বাস হয়ে দাঁড়াবে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। বিপুল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এদিকে দীর্ঘ 6 মাস 20 দিন বন্ধ থাকার পর দিনাজপুরে বড় পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের সবচেয়ে বড় 275 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন তৃতীয় ইউনিটটি চালু করা হয়েছে। গতকাল সন্ধ্যায় তৃতীয় ইউনিটটি চালু করা হয়। এ সময় এই ইউনিটটি থেকে 100 মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন হয়ে জাতীয় গ্রিডে যোগ হয়। তাপবিদ্যুৎ কেন্দ্রের কর্তৃপক্ষ বলছেন আজ থেকে 250 থেকে 260 মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন করা সম্ভব হবে। 2025 সালের অক্টোবরে যান্ত্রিক ত্রুটির কারণে তাপবিদ্যুৎ কেন্দ্রের সবচেয়ে বড় তৃতীয় ইউনিটটি বন্ধ হয়ে যায়। 125 মেগাওয়াট দ্বিতীয় ইউনিটটি 2020 সাল থেকে বন্ধ রয়েছে। শুধুমাত্র 125 মেগাওয়াট প্রথম ইউনিটটি চালু ছিল।
ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ডের বৈধতা ও 18 মাসের কর্মকাণ্ডের তদন্ত চেয়ে করা রিট আবেদনটি সরাসরি খারিজ করে দিয়েছে হাইকোর্ট। বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের হাইকোর্ট বেঞ্চ রিট আবেদনটি সরাসরি খারিজ করে এই আদেশ দেন। এর আগে সোমবার মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের 18 মাসের কর্মকাণ্ডে তদন্ত চেয়ে হাইকোর্টে রিট আবেদন করেন জ্যেষ্ঠ আইনজীবী মহসিন রশিদ। এতে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ আছে কিনা তা খতিয়ে দেখতে একটি কমিশন গঠনের জন্য সরকারের প্রতি নির্দেশনা চাওয়া হয়েছে। রিট আবেদনকারী আইনজীবী এম কে রহমান বলেন, এই আদেশের বিরুদ্ধে তারা আপিল করবেন। তবে অ্যাটর্নি জেনারেল বলেন, রাজনৈতিক উদ্দেশ্য আইনজীবী অন্তর্বর্তী সরকারের বৈধতা নিয়ে রিট পিটিশন দায়ের করেছেন। মনে হতে পারে যে উনি কোনো একটা রাজনৈতিক কোনো একটা উদ্দেশ্য কিংবা কোনো একটা অবলিক পারপাজে উনি রিট পিটিশনটি দায়ের করেছেন। আমি দ্বিতীয়ত বলেছি, উনি যেহেতু ইতিপূর্বে একটি রিট পিটিশন দায়ের করেছিলেন, সেই রিট পিটিশনটা আগেও খারিজ হয়ে গিয়েছিল, একই বিষয়ের উপরে আরেকটি রিট পিটিশন দায়ের করতে পারেন না। উৎসবমুখর পরিবেশে চলছে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচন। সকাল 10টা থেকে শুরু হওয়া এই ভোট গ্রহণ চলবে বিকেল 4টা পর্যন্ত। নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ও জামায়াত ইসলামী পৃথক দুটি প্যানেলে প্রতিদ্বন্দ্বিতা করছে। জয় নিয়ে আশাবাদী দুই পক্ষই। বেশ কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছুটা উত্তেজনা বিরাজ করলেও আজ ভোটের পরিবেশ সুষ্ঠু বলে জানিয়েছেন আইনজীবীরা। যে কোনো ধরনের সহিংসতা এড়াতে আদালত চত্বরে মোতায়েন রয়েছে বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য। যে কোনো মূল্যে গ্রামে থাকা প্রিয়জনের সাথে করতে হবে ঈদ, কিন্তু হঠাৎ করে এত পরিবহন আসবে কোথা থেকে? উৎসবের ঈদে নগরবাসীকে বাড়ি ফেরানোর নামে বাণিজ্য করতে সড়কে নামাচ্ছে ফিটনেসহীন ঝুঁকিপূর্ণ গাড়ি। রাজধানীর গ্যারেজগুলোতে চলছে তার জন্য তড়িঘড়ি। আইন আর পরিবহন কর্তৃপক্ষকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আসন বাড়াচ্ছে অসাধু বাস মালিকরা। ফলে ঈদ যাত্রায় সড়কে ঘটছে ভয়াবহ দুর্ঘটনা। ঈদের আনন্দ যাত্রা পরিণত হচ্ছে বিষাদে। পরিবহন খাতের ঈদ যাত্রার প্রস্তুতি নিয়ে মোহাম্মদ সাইমের রিপোর্টে থাকছে তারই বিস্তারিত। সরকারি ও বিভিন্ন সংগঠনের হিসেব বলছে, ঈদে প্রতি বছর রাজধানী ঢাকা থেকে গ্রামে ফিরেন প্রায় 1.5 কোটি মানুষ, আর এক জেলা থেকে আরেক জেলায় যাতায়াত করেন 3 কোটির বেশি মানুষ। স্বাভাবিক সময়ের চেয়ে ঈদে বেশি মানুষ চলাচল করায় সড়কে দেখা দেয় পরিবহন সংকট, আর সেই সুযোগ নেয় পরিবহন মালিকরা। মহাসড়কে উচ্চগতির গাড়ির সঙ্গে যুক্ত হয় লক্কর জক্কর সিটি সার্ভিস আর গ্যারেজে পড়ে থাকা অর্ধবিকল গাড়ি। সেই সুযোগে ঈদে যাত্রী পরিবহনে রাজধানীর গ্যারেজগুলোতে চলছে বাসের বডি তৈরির বিশাল কর্মযজ্ঞ। মালিকদের চাহিদা অনুযায়ী বাড়ানো হয় আসন, ইচ্ছে মতো পরিবর্তন করা হয় মডেল। সড়কে নামার অপেক্ষায় এখন ঝুঁকিপূর্ণ এসব গাড়ি। প্রতি 2 ঈদে কাজটা একটু বেশি থাকে। ওই ঈদের সময় মনে করেন গাড়ির মালিকরা কাজ কাম একটু বেশি করে, ওই সময় বাজার ভালো থাকে, এই লেগে তাড়াহুড়ো করে কাজটা করে নিয়ে যায়। মালিকের চাহিদা অনুযায়ী, আপনার মালিকের যেরকম চাই ওরকম অনুযায়ী। সিটের সংখ্যা সর্বোচ্চ 45 সিটের বেশি যায় না। বড় গাড়ি 45 সিট আর ছোট গাড়ি 34-35। ঈদুল আজহায় যাত্রাপথে সড়কের পাশে পশুর হাট বসায় দুর্ঘটনা প্রবণতা আরও বাড়ে। সড়কে পশুর হাট ও প্রাকৃতিক দুর্যোগের কারণে এবারের ঈদযাত্রা ঝুঁকিপূর্ণ হবে বলে মত এই বিশেষজ্ঞের। এবার ঈদটাকে ভীষণ চ্যালেঞ্জিং হিসেবে দেখছি। একদিকে তো আমাদের ফিটনেসবিহীন যে বাসগুলো আমি বললাম যে কসমেটিক লাগিয়ে কোনো মতে ঠিকঠাক করে সড়কে নামিয়ে দিবে, এই যে ফিটনেসবিহীন গাড়ি, চালকও আনফিট, আমি বলবো দক্ষতা অভিজ্ঞতার যে ঘাটতি, সব কিছু মিলে আসলে এবার সড়ক একটা বড় ঝুঁকি কিন্তু আমি দেখছি। যেহেতু বর্ষার মৌসুম চলছে, ঝড় বৃষ্টির সময় সেখানে ভিজিবিলিটি কিন্তু কমে যায়, যেহেতু হাট বাজারগুলি মহাসড়কের পাশে বসে পড়ে। এই যে যানজট ঠেলে 48 ঘন্টা অনেকটা ভুতুরে চালকের মতন স্টিয়ারিংয়ে বসে থাকা, আনফিট যানবাহন এবং পশুবাহী যে আমি ট্রাকের কথা বলছি সেখানে উঠে যাওয়া, সব কিছু মিলে এবার একটা বড় ঝুঁকি আমি দেখছি। সড়ক দুর্ঘটনা রোধে কর্তৃপক্ষকে আরও সতর্ক থাকার তাগিদেই যোগাযোগ বিশেষজ্ঞের। মোহাম্মদ সায়েম, RTV, ঢাকা। পবিত্র হজ উপলক্ষে সৌদি আরবে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। লাখো মুসল্লির পদচারণায় মুখর হচ্ছে পবিত্র মক্কা এবং মদিনা নগরী।
বাংলাদেশ থেকে এবছর মোট ৭৮,৫০০ জন হজযাত্রী সৌদি আরবে যাবেন হজ পালনে। বাংলাদেশ হজ মিশনের সার্বিক প্রস্তুতি দেখতে ইতিমধ্যেই মক্কায় পৌঁছেছেন ধর্মমন্ত্রী। এদিকে এবারও বাংলাসহ ৫০ ভাষায় প্রচার হবে পবিত্র হজের খুতবা। সৌদি আরবের জেদ্দা প্রতিনিধি হানিস সরকার উজ্জ্বলের পাঠানো তথ্যছবিতে আরও জানাচ্ছেন ইমরুল হাসান। বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত লাখো মুসল্লির আগমনে মুখর হয়ে উঠেছে মক্কা ও মদিনা। প্রাথমিক তথ্য মতে ২১ মে পর্যন্ত বাংলাদেশ থেকে সৌদি আরবে পৌঁছেছেন ৭৪,৭৩২ জন হজযাত্রী। এখন পর্যন্ত মোট ১৭৭টি ফ্লাইট পরিচালিত হয়েছে। হজ চলাকালীন চিকিৎসা ও সেবায় এখন পর্যন্ত ৪০,০০০-এর বেশি মেডিকেল সেবা এবং প্রায় ২০,০০০ আইটি হেল্প ডেস্ক সাপোর্টের ব্যবস্থা রাখা হয়েছে। বাংলাদেশের হজের সার্বিক ব্যবস্থাপনা দেখতে জেদ্দায় পৌঁছেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। জেদ্দার কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান জেদ্দায় বাংলাদেশ কনসাল জেনারেল, ধর্ম মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও হজ মিশনের প্রতিনিধিরা। পরে মক্কায় বাংলাদেশ হজ অফিস পরিদর্শন শেষে এবারের হজ ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করেন ধর্মমন্ত্রী। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশিত কার্যক্রম অনুযায়ী হজ ব্যবস্থাপনা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে বলে জানান তিনি। এছাড়া সৌদি সরকারকেও সার্বিক সহযোগিতার জন্য ধন্যবাদ জানান ধর্মমন্ত্রী। সৌদি সরকার যেভাবে যে আন্তরিকতার সহিত হজের খেদমত করতেছে, আমরা সারা বিশ্বের মুসলমানরা ওনাদের কাছে কৃতজ্ঞ। এদিকে বাংলাদেশ হজ মিশন জানিয়েছে এবছর মোট ৭৮,৫০০ জন হজযাত্রী সৌদি আরবে আসার কথা রয়েছে। এর মধ্যে সরকারি কোটায় ৪,৫৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩,৯৩৫ জন। হজ শেষে আগামী ৩০ মে থেকে ফিরতি ফ্লাইট শুরু হবে এবং ৩০ জুন পর্যন্ত চলবে এই কার্যক্রম। সৌদি আরবের মসজিদুল হারাম ও মসজিদুল নববীর জেনারেল প্রেসিডেন্সি বিভাগ জানিয়েছে এবছর আরাফাতের ময়দান থেকে হজের খুতবার অনুবাদ প্রচারিত হবে বাংলাসহ বিশ্বের ৫০টি ভাষায়। সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজের তত্ত্বাবধানে এটি এখন পর্যন্ত হজের খুতবা অনুবাদের সবচেয়ে বড় প্রকল্প। ইমরুল হাসান, আরটিভি। ঝিনাইদহের কোটচাঁদপুরে ট্রেনের বগি লাইনচ্যুতির ঘটনায় ৫.৫ ঘন্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। উদ্ধারকারী ট্রেন এসে বগিটি সরিয়ে নিলে খুলনার সাথে রাজশাহী সহ উত্তরবঙ্গের ট্রেন চলাচল স্বাভাবিক হয়। এর আগে ভোররাতে কোটচাঁদপুরের সাফদারপুর রেল স্টেশন এলাকায় খুলনার মোংলা থেকে ছেড়ে আসা ঈশ্বরদীগামী মালবাহী ট্রেনের পেছনের একটি বগি লাইনচ্যুত হয়। এতে বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল। ঈদুল আজহাকে সামনে রেখে দেশজুড়ে জমে উঠেছে পশুর হাট। বিভিন্ন জেলার হাটে তোলা হচ্ছে নানা জাতের বাহারি সব গবাদি পশু। হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া হাটগুলোতে চাহিদার শীর্ষে রয়েছে মাঝারি থেকে ছোট আকারের গরু, তবে দাম চড়া বলে দাবি ক্রেতাদের। এদিকে নোয়াখালী ও ময়মনসিংহের খামারগুলোতে শেষ মুহূর্তের পরিচর্যায় ব্যস্ত খামারিরা। সীমান্ত দিয়ে গরু প্রবেশ না করলে ভালো দাম পাবার প্রত্যাশা তাদের। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন আব্দুল হামিদ। কোরবানির ঈদের বাকি আর অল্প কিছু দিন, এরই মধ্যে বিভিন্ন জেলায় জমে উঠেছে পশুর হাট। হবিগঞ্জের ৬৮টি হাটে তোলা হচ্ছে নানা জাতের গবাদি পশু। ছোট এবং মাঝারি গরুর দিকে ঝুঁকছেন ক্রেতারা। খরচের তুলনায় আশানুরূপ দাম মিলছে না বলে অভিযোগ বিক্রেতাদের। আমাদের দাম অতিরিক্ত দাম, কিন্তু আমরা কাঙ্ক্ষিত দাম পাচ্ছি না। দাম চাচ্ছি ৫ লক্ষ, আপনার দাম বলতেছে ২ লাখ, ২,২০,০০০। এবার গরুর দাম মোটামুটি একটু বেশি। আগাম পশু কিনতে ব্রাহ্মণবাড়িয়ার হাটগুলোতে ভিড় করছেন ক্রেতারা। ভালো দামে বিক্রি করতে পেরে খুশি অধিকাংশ খামারি ও ব্যবসায়ী। দেখছি মোটামুটি ভালোই। কক্সবাজার আবার দাম বুঝা দেব, সান উঠলে বাজার কোন ফেলছে। কাস্টমার অনেক বেশি, যেমন ঈদের বাজার এরকম অনেক দাম চাইতেছে গরু। আমাদের প্রায় বাজেটে আর ১০,০০০ ১৫,০০০ টাকা বেশি হইতেছে। চাহিদার চেয়ে বেশি পশু থাকায় এবার সংকট হবে না বলে জানায় প্রাণী সম্পদ বিভাগ। দেশেরই চাহিদা আমরা আমাদের গরু দিই, ইনশাল্লাহ মেটাতে পারবো। বরং গরু না আসলে বাহির থেকে খামারিরা তাদের মূল্য পাবে। এদিকে নোয়াখালীর সেনবাগের খামারগুলোতে পশু মোটাতাজাকরণে খাওয়ানো হচ্ছে প্রাকৃতিক খাবার। খামারিরা বলছেন গোখাদ্যের দাম বেশি হওয়ায় গরুর দামও বেড়েছে। গোখাদ্যের আকাশচুম্বী দাম, এই দামে আসলে গরু উৎপাদন আমাদের জন্য একটু ব্যয়বহুল। বাইরের গরু যেন না ঢুকে, আমরা এটি সরকারের কাছে আশাবাদী। ময়মনসিংহের খামারগুলোতেও চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ক্রেতাদের পছন্দের শীর্ষে রয়েছে দেশি জাতের গরু। গরুতে পিওর ভুসি, খোল,
ভুট্টা, পাশাপাশি আমাদের ঘাস আছে প্রচুর পরিমাণের। এখান থেকে বিক্রি হয়ে যা আমার গরুগুলা পাইকার আসে নিয়ে যা। ন্যায্য দাম নিশ্চিতে ভারতীয় গরু প্রবেশ ঠেকাতে সীমান্ত এলাকায় বাড়ানো হয়েছে নজরদারি। বর্ডার এলাকাতে যাতে কোনোভাবে অবৈধ গবাদি পশু প্রবেশ করতে না পারে সেই ব্যবস্থা নেওয়া হয়েছে। গবাদি পশুর মূল্য যদি সঠিকভাবে পায় খামারিরা, তাহলে ইনশাআল্লাহ খামারিরা লাভবান হবে। এবছর জেলায় প্রায় ৪৪,০০০ পশু উদ্বৃত্ত থাকবে। সামনের দিনগুলোতে বেচা বিক্রি আরও বাড়ার প্রত্যাশা করছেন খামারিরা। আব্দুল হামিদ, RTV। ঢাকার প্রধান সড়কগুলোতে এবার ট্রাফিক নিয়ন্ত্রণে ব্যবহার করা হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি AI ক্যামেরা। স্বয়ংক্রিয় এই ব্যবস্থায় নিয়ম ভঙ্গ করলে শনাক্ত হয়ে যাচ্ছে যানবাহন আর সরাসরি পাঠানো হচ্ছে মামলা। রাজধানী বাংলা মোটর, সোনারগাঁও মোড়, কারওয়ান বাজার ও বিজয় সরণির মতন গুরুত্বপূর্ণ সিগন্যাল পয়েন্টে বিশেষ AI ক্যামেরা স্থাপন করেছে ট্রাফিক বিভাগ, যেখানে সিগন্যাল অমান্য করা, স্টপ লাইনের বাইরে গাড়ি থামানো, উল্টো পথে গাড়ি চালানো, অবৈধভাবে পার্কিং করা ও যত্রতত্র যাত্রী ওঠানামা করলে, ট্রাফিক আইন ভঙ্গ করলে এইসব ক্যামেরা স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত করে। ফলে রাজধানীর এসব সিগন্যালে নিয়ম ফিরেছে ট্রাফিক ব্যবস্থায়। ইরানের 14 দফা প্রস্তাবের বিপরীতে যুক্তরাষ্ট্রের দেয়া পাল্টা প্রস্তাবগুলো বিবেচনা করছে তেহরান। বৃহস্পতিবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, পাকিস্তানের মধ্যস্থতায় ওয়াশিংটনের সঙ্গে তেহরানের বার্তা আদান প্রদান চালু রয়েছে এবং মার্কিন অনুরোধগুলো খতিয়ে দেখছেন তারা। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানও বলেছেন, তেহরানের পক্ষ থেকে কূটনৈতিক সমাধানের সব পথ খোলা রয়েছে। অন্যদিকে ইরান শান্তি চুক্তিতে সঠিক সমাধান পেতে আরও কয়েকদিন অপেক্ষা করতে রাজি হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিস্তারিত সামিউল শিহাবের রিপোর্টে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার যুদ্ধবিরতির 6 সপ্তাহ পার হলেও স্থবির হয়ে পড়েছে শান্তি আলোচনা। তবে ইরানের দেওয়া প্রস্তাবের বিপরীতে যুক্তরাষ্ট্রের পাল্টা প্রস্তাবগুলো বিবেচনা করছে তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, পাকিস্তানের মধ্যস্থতায় ওয়াশিংটনের সঙ্গে তেহরানের বার্তা আদান প্রদান চালু রয়েছে এবং মার্কিন অনুরোধগুলো খতিয়ে দেখছেন তারা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, শান্তি চুক্তিতে না এলে ইরানে পুনরায় সামরিক হামলা চালাতে প্রস্তুত ওয়াশিংটন। তবে তেহরানের পক্ষ থেকে ভালো ও সঠিক জবাব পেতে আরও কয়েকদিন ধৈর্য ধরতে রাজি হয়েছেন তিনি। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, শান্তি চুক্তিতে পৌঁছতে তেহরানের পক্ষ থেকে কূটনৈতিক সমাধানের সব পথ খোলা রয়েছে। তবে বল প্রয়োগ করে ইরানকে কোনোভাবেই আত্মসমর্পণ করানো যাবে না বলেও স্পষ্ট করেন তিনি। এদিকে পার্সিয়ান গালফ স্ট্রেট অথরিটি গঠন করে পুরো হরমুজ এলাকার নিয়ন্ত্রণ নিয়েছে ইরান। দেশটির বিপ্লবী গার্ড বাহিনী দ্বীপভিত্তিক চেকপয়েন্ট তৈরি করে তীব্র নজরদারি ও তল্লাশি চালাচ্ছে। ফলে হরমুজ পার হতে যেখানে সাধারণত 5 ঘন্টা লাগতো, সেখানে এখন সময় লাগছে প্রায় 2 দিন। এর মধ্যেই বুধবার 6 লক্ষ ব্যারেল তেল নিয়ে প্রণালীটি পার হয়েছে 2 চীনা ও 1 দক্ষিণ কোরিয়ান জাহাজ। আরেকদিকে বৈশ্বিক জ্বালানি সরবরাহের গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ রুট হরমুজ প্রণালীর ওপর নির্ভরতা কমাতে বড় অগ্রগতি অর্জন করেছে সংযুক্ত আরব আমিরাত। দেশটির পশ্চিম উপকূল থেকে পূর্ব উপকূল পর্যন্ত নির্মাণাধীন নতুন কৌশলগত তেল পাইপলাইন প্রকল্পের প্রায় 50% কাজ শেষ হয়েছে। আটলান্টিক কাউন্সিল আয়োজিত এক লাইভ স্ট্রিম অনুষ্ঠানে আমিরাতের শিল্প ও উন্নত প্রযুক্তি মন্ত্রী ডক্টর সুলতান আহমেদ আল জাবের জানান, নির্ধারিত সময়ের আগেই প্রকল্পটির কাজ শেষ করার লক্ষ্য নিয়ে আগাচ্ছে আরব আমিরাত। সামিউল শিহাব, RTV। পশ্চিমবঙ্গে ঈদুল আজহার আগে পশু জবাইয়ে কড়াকড়ি আরোপ করে রাজ্য সরকারের জারি করা নির্দেশিকার বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে মামলা করেছেন তৃণমূল MP মহুয়া মৈত্র সহ কয়েকজন। মামলাকারীদের দাবি, নতুন এই নিয়ম কোরবানির ধর্মীয় রীতিনীতিতে হস্তক্ষেপ করার পাশাপাশি গ্রামীণ অর্থনীতি ও গবাদি পশু নির্ভর মানুষের জীবিকায় বড় প্রভাব ফেলবে। তবে রাজ্য ও কেন্দ্র সরকারকে মামলার অনুলিপি না দেওয়ায় শুনানি স্থগিত করেছে আদালত। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া মন্তব্যকে কেন্দ্র করে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের অভিযোগে মহুয়ার বিরুদ্ধে নদিয়ার করিমপুর থানায় অভিযোগ দায়ের করেছে বিজেপি। এবার খেলার খবর। সাফ নারী চ্যাম্পিয়নশিপে হ্যাট্রিক শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে আজ ভারত যাচ্ছে বাংলাদেশ নারী ফুটবল দল। 25 মে থেকে শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টে অংশ নিতে ব্যাংকক থেকে গোয়ার উদ্দেশ্যে রওনা হবে বাংলাদেশ দল। 29 মে মালদ্বীপের বিপক্ষে ম্যাচ দিয়ে শিরোপা মিশন শুরু করবে বর্তমান চ্যাম্পিয়নরা। এরপর 31 মে মুখোমুখি হবে স্বাগতিক ভারতের। গ্রুপের 2 চ্যাম্পিয়ন ও রানার্স আপ 3 জুন খেলবে সেমিফাইনাল। 6 জুন টুর্নামেন্টের ফাইনাল।
এর আগে আসরের প্রস্তুতির অংশ হিসেবে ব্যাংককে 2 সপ্তাহের ক্যাম্প করেছে কোচ পিটার বাটলারের দল। দর্শক, দুপুরের সংবাদ এ পর্যন্তই। জেলা সংবাদ বিকেল 4:45টায় দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।